আপনি কি আগে থেকে টার্গেট করেছিলেন রামিসাকে? আলহামদুলিল্লাহ আমি বিচার পেয়েছি। যে আশ্বাস দিয়েছিলেন সেই রায় আশ্বাসের ভিত্তিতে মাননীয় বিচারপতি যে রায় দিয়েছেন তাতে আমার পরিবার সন্তুষ্ট এবং এই রায়ের পরবর্তী আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি এবং সরকার প্রধানকে আমি ধন্যবাদ জানাই। মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় শোনার পর থেকেই যেন মুহূর্তেই বদলে গেল আদালতের পরিবেশ। কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা সোহেল ও স্বপ্না যেন বিশ্বাসই করতে পারছিলেন না যে তাদের জীবনের শেষ অধ্যায়টি এমন ভয়াবহভাবে সমাপ্ত হতে যাচ্ছে। কাল সকাল থেকেই আদালত চত্বরে ছিল কড়া নিরাপত্তার ব্যবস্থা। পুলিশের কঠোর বলয়ের মধ্যে দিয়ে সোহেল ও স্বপ্নাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বিজ্ঞ বিচারক যখন অত্যন্ত গম্ভীরের সাথে রায় পড়া শুরু করেন তখন পুরো এজালাসের ভিতরে পিনপতন নীরবতা নেমে আসে। প্রতিটি মানুষের শ্বাস প্রশ্বাস যেন স্তম্ভিত হয়ে গিয়েছিল সেই মুহূর্তের অপেক্ষায়। আর সেই নীরবতাকে চিরে যখন ভেসে এলো মৃত্যুদণ্ডের ঘোষণা তখন মুহূর্তেই বদলে গেল সবকিছু। মৃত্যুর পরায়ণ শোনার পরপরই কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা সোহেল ও স্বপ্নার মুখমণ্ডল ফ্যাকাশে হয়ে যায়। নিজেদের অবধারিত পরিণতি অর্থাৎ মৃত্যুর হাতছানিকে যেন তারা কিছুতেই মেনে নিতে পারছিলেন না। এক পর্যায়ে চরম মানসিক চাপে ভেঙে পড়ে আদালতের কক্ষে সেই কাঠগড়াতেই দুইজন জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়েন। চারদিকে এক হইহল্লোর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে কর্মরত পুলিশ সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে আদালতের ভিতরেই প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। ঘটনার গভীরতা বিশ্লেষণ করলে দেখা যায় এই নৃশংস হত্যাকাণ্ডের পুরো ছকটি মূলত সাজিয়েছিলেন সোহেলের স্ত্রী স্বপ্না। তিনি অত্যন্ত চতুরতার সাথে রামিসাকে প্রলুব্ধ করে তাদের ফ্ল্যাটে ডেকে নিয়ে আসেন। একজন নারী হয়েও তিনি কিভাবে এমন অমানবিক হতে পারেন তা নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে। তিনি রামিসাকে রক্ষা করার পরিবর্তে নিজ হাতে তাকে স্বামীর লালসার শিকার হতে তুলে দেন। তিনি চাইলেই রামিসাকে মুক্তি দিয়ে নিজের সম্মান বাঁচাতে পারতেন, কিন্তু তা না করে স্বামীর প্রতিটি জঘন্য অপরাধে তিনি সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন এবং শেষ মুহূর্তে রামিসার জীবন কেড়ে নেওয়ার পর খুনিকে পালাতে সাহায্য করেছেন স্বপ্না খাতুন, যা এই মামলার সবচেয়ে অন্ধকার অধ্যায়। দীর্ঘদিন ধরে বুকের ভিতর নিজের সন্তান হারানোর অসহ্য যন্ত্রণা ও পাথর চাপা কষ্ট নিয়ে বেঁচে থাকা রামিসার বাবা আজ রায় শোনার পর আর আবেগ ধরে রাখতে পারেনি। আদালত প্রাঙ্গণে উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে কান্নায় ভেঙে পড়েন। অশ্রুসিক্ত কণ্ঠে তিনি দৃঢ়ভাবে বলেন, এই রায়ের মাধ্যমে সমাজে একটি বড় দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। অপরাধী যত প্রভাবশালী হোক, আইনের হাত থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই। তার এই আহাজারি যেন হাজারো বিচার প্রার্থী মানুষের মনের কথা। পুরো দেশবাসী আজ এই রায়ের সন্তোষ প্রকাশ করে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের দোকান পর্যন্ত আলোচনার ঝড় তুলেছে। এই রামিসার শোকস্ত পরিবার এবং দেশের সাধারণ মানুষের একটাই সম্মিলিত দাবি, উচ্চ আদালতের আইনি প্রতিক্রিয়া খুব দ্রুত সম্পূর্ণ করে এই খুনি দম্পতির রায় যেন অবিলম্বে কার্যকর করা হয়। সমাজে আর যেন কোনো রামিসার মতো নিষ্পাপ প্রাণকে এমন নির্মম পরিণতির শিকার হতে না হয় তা নিশ্চিত করাই হবে এই রায়ের প্রকৃত সমর্থতা। ভবিষ্যতে যেন এমন জঘন্য ঘটনা আর যেন পুনরাবৃত্তি না হয়, সেজন্য এই দম্পতির দৃষ্টান্তমূলক শাস্তি এখন সময়ের দাবি। ভিউয়ার্স, এই বিষয়ে আপনার মতামত কি? অপরাধীদের দ্রুত বিচারের বিষয়ে আপনারা কি ভাবছেন তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি আপিল চাই, আমার শাল বাড়িতে শুকাইছে, আমার শাল নিয়ে করে কিনে খাই। আমার বেটা যদি আল্লাহ হায়াত দারাজ করে আপিল করে যদি ঘুরে আসুক, আমার তুই আমি তুই করছি আমার শাল আসবি না আসুক, আমার শাল আসুক। আমি মা, আমার কলজে ফাইটে যাচ্ছে, আমি বুঝতে পারছি বাবা। ঢাকা মিরপুরে একটা প্রশাসনের কাছ থেকে একটা সুন্দর বিচার আমরা পেয়েছি, এজন্য আমি সন্তুষ্ট যে অপরাধীর বিচার করবে। যেমন এনার বিচার হলো 5 কার্যদিবসে। আরো আমি একটা বাবা হিসেবে আমারও নিজেকেও খারাপ লাগছে। এলাকার সন্তান হিসেবে যে কাজটা রানা ঘটাইছে এটা একটা নেককারজনক। ওনাদেরকে যদি ফাঁসিয়ে দিয়ে দেয়, অর্থদণ্ড যেটা দেয়া হলো সেটা কিভাবে আদায় করব, আইনের কিছু স্টেপ রয়েছে এই মামলা। যেহেতু আমরা যতটুকু দেখেছি রাষ্ট্রপক্ষে কৌশলীগণ পক্ষে তারা আইনানুগ ভাবে যা যা করণীয় আইনি লড়াই করেছেন, অপরপক্ষে আসামি পক্ষ বিজ্ঞ আইনজীবী ছিল, স্টেট ডিফেন্স ছিল। তো সেখানে তারা তথ্যপত্র যুক্তি তর্ক করেছেন, সবই দিয়েছেন। বিজ্ঞ আদালতের কাছে যেহেতু মনে হয়েছে যে স্বপ্ন জড়িত, তার মৃত্যুদণ্ড হওয়া উচিত, সেহেতু
দিয়েছেন। এখন উচ্চ আদালতে গিয়ে ভিন্ন কিছু যদি প্রমাণ করতে পারে, শুধু স্বপ্না না, যদি সোহেলও আইনি কোনো ডিফেন্স নিতে পারেন, ফ্যাক্টগত কোনো ডিফেন্স নিতে পারেন যে এই রায়টা, যে রায়টা দেওয়া হয়েছে বিজ্ঞ আদালতে, ট্রাইব্যুনালে, সেটা যথাযথ ছিল না যদি মনে করেন, তাহলে ভিন্ন কিছু হতে পারে। কিন্তু সন্তান থাকার কারণে বা নারী হিসেবে তিনার প্রতি ভিন্ন কোনো অনুকম্পা আসবে, এটা আমি আইনজীবী হিসেবে বিশ্বাস করি না। কারণ হচ্ছে সংবিধানের 27 আর্টিকেল 27, সেখানে বলা আছে অল সিটিজেন্স আর ইকুয়াল বিফোর দ্য ল, আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান। সুতরাং বিচারের ক্ষেত্রে আইনানুগভাবে তিনাকে একজন ক্রিমিনাল হিসেবে বিচার করা হয়েছে। আর তিনার লাইবিলিটি কতটুকু ছিল, তিনার দায় কতটুকু, সেটাকে মূল্যায়ন করেই তিনার বিরুদ্ধে ফাঁসে। এখন ভিন্ন যদি কোনো কিছু উপস্থাপন করা যায়, যদি মনে করে সংক্ষুব্ধ পক্ষ উচ্চ আদালতে যায়, যদি প্রমাণ করতে পারে যে তিনার আসলে সরাসরি কোনো সংশ্লিষ্টতা ছিল না, এই স্বপ্না আক্তারের সরাসরি কোনো ইনভলভ ছিল না, অথবা তিনি কোনো কারণে নির্দোষ, তাহলে ভিন্ন কোনো জাজমেন্ট আসতে পারে। কিন্তু সন্তান থাকার কারণেই তিনাকে ভর্তি দিবে বা ভিন্ন কোনো দণ্ড দিবে, এটা বলা যাচ্ছে না, এটা বলা ঠিক হবে না। নারী আসামিদেরকে হলেও কার্যকর হয় না যেটা বললেন, বা বিগত দিনে হয়নি, কোনো কিছু না হওয়াটাই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না। নতুন করে ইতিহাস হতে তৈরি হইতে পারে। আমাদের বিচারিক প্রক্রিয়ায় অনেক লেংদি প্রসেস থাকার কারণে, যথেষ্ট বিচারক না থাকার কারণে মামলা অধিক সংখ্যক, অর্থাৎ একজন বিচারকের যে সক্ষমতা রয়েছে তার চাইতে বেশি মামলা জট হওয়ার কারণে আমরা সুফল কোনোটা সরাসরি পাই না। আবার আইনের কিছু স্টেপ রয়েছে যেগুলো তাড়াতাড়ি করতে হলেও ওই এক কথা হচ্ছে অধিক সংখ্যক বিচারক লাগবে। এগুলো না হওয়ার কারণে লেংদি একটা প্রসেস আছে। তার মধ্যে আবার আপনি যেটা বললেন নারীদের বিষয় ওই কিছু আছে, ওই রকম জটিলতায় পড়ে আছে। চূড়ান্ত কোনো বিচার সম্পন্ন হয়নি, আইনি প্রক্রিয়াগুলো শেষ হয়নি, এটাও একটা কারণ হতে পারে। আর নারীদের বিষয় যেহেতু মৃত্যুর মতো বিষয়, সেটা কার্যকর করার ক্ষেত্রে সবগুলা স্টেপ যা আইনের যতগুলা রয়েছে, প্রসিডিউর রয়েছে, সবগুলো আসলে অনুসরণ করা হয়। ধরেই কাউকে ক্যাপিটাল পানিশমেন্ট দিলে ভিন্ন কিছু, যেটা আমরা বিভিন্ন দেশে দেখি, অন্যান্য দেশে আছে যেগুলো ওয়েলফেয়ার স্টেট, সাধারণত মৃত্যুদণ্ড কার্যকরের পরেও বেশ একটা সময় ক্ষেপণ করে ভিন্ন কোনো ঘটনার উদ্ভব হয় কিনা। কারণ কারাদণ্ড দিলেও লোকটার জীবন থাকে, মৃত্যুর পরে ভিন্ন কোনো ঘটনার যদি উদ্ভব হয় তখন তো জীবন ফিরিয়ে দেওয়া যাবে না। তো এটা ব্যক্তির ক্ষেত্রে, নারীর ক্ষেত্রে তো আরেকটু ভিন্নভাবে হয়তো দেখে। তবে এটা দিয়ে আমরা বলতে পারবো না যে আজ পর্যন্ত কোনো নারী ফাঁসিত হন নাই বা তার বিরুদ্ধে এটা এক্সিকিউট হয় নাই, কার্যকর হয় নাই বিদায় স্বপ্নারও হবে না, এটা আসলে চিন্তা করার সুযোগ নাই। যা হয় নাই সেটাই চূড়ান্ত কোনো বিষয় না। শেষে আবার আমি একটু রিপিট করতেছি, নতুন কিছু তো আবার তৈরি হতে পারে। আমরা ইতিহাসে চিফ জাস্টিসের বিচার দেখি নাই। বাংলাদেশ হওয়ার পরে আপনি কোনো প্রধান বিচারপতিকে বিচারের কাঠগড়ায় দেখেন নাই, এবারে আপনি দেখেছেন। কোনো নির্বাচন কমিশনারকে কাঠগড়ায় দাঁড়াইতে দেখেন নাই, এবার দেখেছেন। কোনো বিচারপতিকে আমরা কখনো বিচারের মুখোমুখি হইতে দেখি নাই। অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি, তিনি এখনো কারাগারে রয়েছেন। সুতরাং স্বপ্না নতুন করে যদি ফাঁসির দণ্ডাদেশ তার হয়, তাহলে এটা আইনের ব্যত্যয় বা কোনো প্রতিষ্ঠিত নিয়মের ব্যত্যয় হবে না, হয়তো এটাই নতুন ইতিহাস সৃষ্টি হবে। শাস্তির ক্ষেত্রে কারাদণ্ড, অর্থদণ্ড, কিছু ক্ষেত্রে শুধু কারাদণ্ড থাকে, অনেক ক্ষেত্রে সাথে অর্থদণ্ড দেয়। আবার কিছু দণ্ডের ক্ষেত্রে এবং না অথবা, অর্থাৎ হয় কারাদণ্ড অথবা অর্থদণ্ড, অনাদায়ে আবার কারাদণ্ড দেয়। এখানে যেটা হলো সেটা হচ্ছে, আমরা দেখেছি গতকালকে বিজ্ঞ আদালত সেটার বিচার সম্পন্ন করে জাজমেন্ট দিয়েছে। বিজ্ঞ বিচারক তিনার সংক্ষিপ্ত যে জাজমেন্ট, সেখানে বলেছিলেন আসামি সোহেলের মৃত্যু সাথে হচ্ছে 5 লক্ষ টাকা জরিমানা, অর্থদণ্ড, এবং তার স্ত্রী স্বপ্না, তার হচ্ছে দণ্ড সাথে হচ্ছে 2 লক্ষ টাকা অর্থদণ্ডের দণ্ড করেছেন বিজ্ঞ আদালত। এই যে এবং অর্থদণ্ড দুইটাই দণ্ড। এখন
একটা প্রশ্ন তৈরি হয়েছে, আমরা দেখেছি, সেটা হচ্ছে কিভাবে, অর্থাৎ ওনাদেরকে দিয়ে দেয় এই অর্থদণ্ড কোত্থেকে কিভাবে আদায় করা হবে। আমরা পূর্ণাঙ্গ জাজমেন্ট না আসলেও যেটা দেখেছি, ওই জাজমেন্টে, সংক্ষিপ্ত জাজমেন্টে বিচারক বলেছেন, আপনারা সাংবাদিকরাও শুনেছেন, যে যদি তারা, অর্থাৎ যেই কোনো রায় বা জাজমেন্ট নাগরিক হিসেবে প্রত্যেকে মানতে বাধ্য, সুতরাং যেহেতু বিজ্ঞ আদালত জাজমেন্ট দিয়েছেন, তিনারা সেটাকে মেনে অর্থদণ্ড দিয়ে দিবেন, এটাই স্বাভাবিক। কোনো কারণে তারা দিলেন না অথবা দিতে অসমর্থ হলেন, তাহলে কি করবেন সেটাও রায় বলে দেওয়া আছে। বলছেন সেটা কালেক্টরের, সেটা বলা আছে যে সেটা রাষ্ট্র আদায় করে নেবেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দিয়ে রাষ্ট্র তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে সেটা আদায় করবেন। অস্থাবর সম্পত্তি তাদের টাকা থাকলে, কোনো ক্যাশ ক্যাপিটাল বা অন্য কিছু থাকলে, স্থাবর সম্পত্তি জমি বা অন্য কিছু থাকলে সেটা আদায় করে নেবেন। গ্রহণ করার পরবর্তীতে মামলাটা আর্গুমেন্ট 342 এর জন্য ছিল, দেন আর্গুমেন্ট হলো, এরপর আজকে রায়ের জন্য আসলে বেসিক্যালি দিন ধার্য ছিল। আর আদালতের যে রায়, সেই রায় আমরা সবাই শুনতে পেরেছি যে দুজনেরই হচ্ছে, দুজন আসামি আমরা চার্জশিটে পেয়েছিলাম, তাদের দুজনকেই হচ্ছে এই সেকশনের যে সর্বোচ্চ সেটাই প্রদান করা হয়েছে। আচ্ছা, যিনি এইখানে যে হচ্ছে সব তার স্ত্রী ছিল, সে নিজেও কিন্তু, আমরা যে সহযোগিতা আপনারা যে বলতেছি, তার তো এই যে অপরাধ করার যে সহযোগিতা, যে অপরাধ প্রবণতা তার মনে যে সে অপরাধ করবে, সেটা তো আসামি থেকেও সে বেশি হচ্ছে দায়ী ছিল আমি মনে করি। কারণ হচ্ছে এই মামলায় দেখবেন আপনি, যখন এই যে হচ্ছে ভিকটিম যখন ওর রুমে গেল, তখন কিন্তু দুজনেই উপস্থিত ছিল, ভিকটিম দুজনই। উনি যদি তখন হচ্ছে এই আসামিকে যদি হচ্ছে উনি হচ্ছে আশেপাশের মানুষকে, যেহেতু পাশাপাশি ফ্ল্যাটে ছিল, উনি যদি চাইতো তাহলে রামিসার আজকে এই অবস্থা হইতো না অপরাধীর সহযোগী হিসাবে। এবং আমি মনে করি এই যে মাননীয় যে আদালত যিনি ছিলেন, উনি এই মামলার যত সাক্ষ্য প্রমাণ যা কিছু আছে সকল কিছু বিশ্লেষণ করেই দেখেছেন যে এই মামলার যিনি হচ্ছে আদালত, সেই কথা মাথায় রেখে এবং সকল সাক্ষ্য প্রমাণ এবং আসামি কর্তৃক 164 অনুযায়ী তাদেরকে হচ্ছে শাস্তি প্রদান করা হয়েছে। এবং আসামি নিজেই স্বীকারোক্তি দিয়েছে। এটা একটা আদালত, এখানে আদালতের যে সিস্টেম থাকে, একটা প্রসিডিওর থাকে, প্রত্যেকটা জিনিসে একটা প্রসিডিওর অনুযায়ী আসতে হয়। একটা মামলা তদন্ত হবে, তদন্ত হওয়ার পর চার্জশিট আসবে, এরপর আদালত হচ্ছে এই মামলাটাকে চার্জশিট আমলে নিবে এবং ট্রায়ালে যাবে। এটা কিন্তু একটা টাইম লাগে। তারপরও আমাদের যে আমাদের যে আইন ব্যবস্থা, এখানে কিন্তু দ্রুত বিচার ট্রাইব্যুনাল করা হয়েছে, যেগুলো স্পেশাল যে মামলাগুলো, স্পেশাল যে আইনের মাধ্যমে যে মামলাগুলো হয়, তা কিন্তু ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার হয়। এবং ট্রাইব্যুনাল 180 দিনের মধ্যে মামলার কার্যক্রম শেষ করার জন্য আমাদের আইনে বলা আছে। কিন্তু আমরা অনেক সময় পারিপার্শ্বিক দিক দিয়ে অনেক সময় আমাদের এটা বিলম্ব হয়, সাক্ষী আসে না। একটা মামলা তো প্রপার সাক্ষ্য প্রমাণ গ্রহণ না করে আমরা রায় দিতে পারি না, কারণ আমরা সাক্ষ্য প্রমাণের পরেই বলতে পারি যে এই একটা আসামি সে আসলে এই কাজ, সে অপরাধী। এর আগে কিন্তু আমরা প্রথমেই বলতে পারি না সে অপরাধী। কিন্তু এই সাক্ষ্য গ্রহণটা করার জন্য আমাদের একটা মিনিমাম টাইম দরকার হয়। না 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 আমাদের হচ্ছে বাংলাদেশ যে হচ্ছে আইনের মাধ্যমে যে স্পেশাল কিছু ল আছে, এগুলো স্পেশাল ট্রাইব্যুনালের মাধ্যমে, যেহেতু আমাদের যে অন্যান্য যে অপরাধগুলো হয় সেগুলো দ্বন্দ্ববিধির আন্ডারে হয়, এগুলো হচ্ছে আমাদের বিশেষ আইন। যখন আমাদের মন্ত্রী পরিষদে কিছু বিশেষ আইন পাশ করা হয়, সেগুলোর জন্য আলাদা করে কোর্ট বানানো হয়, ওগুলোকেই আমরা স্পেশাল ট্রাইব্যুনাল বলি। আর আপনারা যেটা বলছেন যে ভাইরাল হওয়া ব্যাপারটাতে আমি মনে করি যে হ্যাঁ, অবশ্যই এই মামলায় ভাইরাল হওয়ার কারণে অনেক ইফেক্ট এনেছে, এটা আমি নিজেও মনে করি। কারণ আপনারা দেখবেন যখনই আমাদের সমাজে যত বড় বড় একটা রেভলিউশন হয়েছে, সব কিন্তু সাধারণ মানুষের একত্রিত হওয়ার কারণে হয়েছে। এটাকে আমরা এখন একটা ওয়ার্ড দিচ্ছি ভাইরাল হওয়া। এই যে এক হওয়া, সবাই একসাথে বিচার চাওয়া, এই জিনিসটার কারণে কিন্তু রাষ্ট্রীয়ভাবে একটা প্রভাব ছিল যে একটা সুষ্ঠু এবং দ্রুত বিচারের, যার জন্য রামিসার মামলাটা আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন, উনি কিন্তু এই মামলা যাতে দ্রুত হয় এইভাবে হচ্ছে একটা আশ্বস্ত ত্যাগ করেছিলেন। অন্যান্য সকল মামলাও আমরা চাই এইভাবে হবে। প্রত্যেকটা মামলার ফ্যাক্ট আলাদা, প্রত্যেকটা মামলার সিনারিও আলাদা, আমরা আবার এটাও চাই না যে অতিরিক্ত ভাইরাল করে কোনো সুষ্ঠু বিচার না হয়ে কোনো মামলার কোনো আসামি প্রমাণ করা। সুষ্ঠু বিচারের জন্য
ভাইরাল হওয়াটা চেয়েও জরুরি হচ্ছে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার ব্যবস্থা শেষ করা। এই জিনিসটা আসে না যে এটা একটা অপরাধ, এটার একটা শাস্তি হতে পারে, এই অপরাধটা করলে আমাদের এইরকম হতে পারে, এই একটা ইম্প্যাক্ট করতে পারে। তাই আমি অ্যাজ এ নাগরিক হিসাবে, একজন মেয়ে হিসাবে আমি মনে করি শুধুমাত্র আপনার মানবিক একটা অবক্ষয়ও থাকে। শুধুমাত্র একটা মেয়ে না, শুধু ওই পরিবার বলেন, আশেপাশে সমাজ বলেন, সবাইকে একটা এফেক্ট ফেলে। তো আমি সর্বোচ্চ এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যে দৃষ্টান্তটা সমাজে প্রতিষ্ঠিত থাকবে, যে দৃষ্টান্তের কথা চিন্তা করে যে অপরাধ প্রবণ যাদের মন, যাদের অপরাধ করার ইচ্ছা জাগে, যাতে এই অপরাধ করার জন্য তাদের মনে এই ইচ্ছাটা না আসে যে আমি এই অপরাধটা করব। কারণ যখন আমি অপরাধের শাস্তিটা দেখব প্রচণ্ড এফেক্টিভ, আমরা ওই অপরাধটা করতে যাব না। আমাদের যে নৈতিকতা, আমাদের যে নৈতিক দিক থেকে আমরা যে মানুষ, আমাদের এইগুলা ধর্মীয় বলেন, সামাজিক, ধর্মীয় সকল নৈতিকতা আমাদের বাড়াতে হবে, যাতে আমরা এই অপরাধের দিকে আমরা নাই যাই। আর এরকম দৃষ্টান্তমূলক আরও হওয়া উচিত, যাতে আমাদের এই অপরাধ প্রবণ মন যাতে আমাদের